ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাহতাবউদ্দিন জিবি ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সভাপতি খন্দকার এনাম ভাই। এছাড়াও আরো অনেক একটি তথ্য উল্লেখ করতে চাই। আমাদের অনির্বাচিত প্রধানমন্ত্রী প্রায় সময় বলেন জিয়া রহমান নাকি বলেছিলেন রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবেন, কিন্তু আমরা আসলে জানি কি জিয়া রহমানের প্রকৃত তথ্যটা ছিল জিয়া রহমান বলেছিলেন যে যেসব রাজনৈতিক নেতারা জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত না করে শুধু বিলাসবহুল জীবন যাপন করে তাদের জন্য রাজনীতি করাকে আমরা কঠিন করে তুলব। আমরা এই মিথ্যাচারের প্রতিবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব বারবার কারা নির্যাতিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই অনুষ্ঠানে সম্মানিত আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের কিংবদন্তের একজন নায়ক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী পাশে উপবিষ্ট আছেন। মুক্তিযুদ্ধের আরেকজন অত্যন্ত সাহসী সৈনিক যিনি সরাসরি যুদ্ধ করেছেন, আমাদের মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম সাহেব, শওকত মাহমুদ ভাই আছেন, মুক্তাদি হাবিবুর রহমান হাবিব, আমাদের সবসময় বলি আগে থেকে কথার জাদুকর কবি আব্দুল্লাহ শিকদার এবং মুক্তিযুদ্ধ জিয়া রহমান পরিষদ গবেষণা পরিষদের সম্মানিত স্নেহের সদস্যবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমি কিছুটা মুগ্ধ হয়েছি যে এই মেধার খরার সময় যখন বইপত্র কেউ পড়ে না তখন ওদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা মুক্তিযোদ্ধা জিয়া রহমানের উপরে বই সংকলন করেছে এবং এর মধ্যে যে কন্টেন্টস গুলো আছে এই কন্টেন্টস গুলো অত্যন্ত রিচ। প্রকাশনায় ভুল ত্রুটি কিছু আছে, এটা হয়তো তাদের অভিজ্ঞতার অভাব, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে, যে মোটিভ নিয়ে, যে ইন্টেনশন নিয়ে তারা এই বইটি ছাপিয়েছে, আমি আমার একটা অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ মনে করছি। সংস্কৃতি আস্তে আস্তে চলে যাচ্ছে, বই পড়া এখন খুব কম। এক তো হচ্ছে যে আপনাদের টেলিভিশন, তারপরে আপনার মোবাইল, আর বইয়ের দিকে কেউ যায় না, বইটা পড়ে না। আবার তারপর একটা আবার নতুন আপনার আরেকটা বেরিয়েছে ই বুক, এই মোবাইলের মধ্যে আবার ই বুকও পাওয়া যায়, বসে বসে পড়ে। তো আমার এক শিক্ষক ছিলেন, তিনি বলতেন আগে তো ছিল পড়া লেখা, পড়তে এবং লিখত, তারপরে পড়া শোনা, পড়া এবং শোনা। এখন শুধু শোনা পড়া হতে কিছু নেই। এটা অবশ্য ক্রমান্বয়ে এসছে, যেভাবে চলে এসছে, এরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের দৈন্যতা সে জায়গায় থাকে যদি পড়ার মধ্যে দিয়ে তারা জ্ঞান অর্জন না করে। আমাদের দেশের রাজনীতির যে অবস্থা, তাতে অনেকাংশে আমার কাছে মনে হয় এই জ্ঞানের অভাবটাই অন্যতম প্রধান কারণ বলে মনে হয়। এই যে ছাত্ররা করেছে, কত বছর হলো রাষ্ট্র ইলেকশন হয় না, বলতে পারবে আবির? 90 পর থেকে, তারপর থেকে আর রাষ্ট্র ইলেকশন হয় না। সেই সঙ্গে প্রায় 99.9% শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর ছাত্র সংসদের নির্বাচন হয় না। ফলে কি হচ্ছে, বিশাল ক্ষতি হয়ে গেছে জাতির, লিডারশিপ ক্রাইসিস দেখা যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অন্যান্য কাজের জন্য ছাত্র সংসদ নির্বাচন করবে। প্রাইমারি এডুকেশন অফ ডেমোক্রেসি সেখানেই হয়ে যেত, নেতৃত্ব ওখান থেকে তৈরি হয়ে আসতো।
আজকে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, এরা সবাই কিন্তু ছাত্র রাজনীতির সঙ্গে সঙ্গে জড়িত বেশিরভাগই, এবং এরা সবাই নির্বাচন করে ছাত্র নেতা হয়েছে। যেমন আপনারা যে তোফায়েল আহমেদ সাহেবের নাম শোনেন, উনি ডাকসু ভেবেছিল, রাশিদ খান মেনন উনিও ডাকসু ভেবেছিলেন, মতিয়া চৌধুরী উনিও ছিলেন, মান্নান ভূঁইয়া সাহেব ছিলেন এর আগে সাধারণ সম্পাদক মহাসচিব, তিনিও ছিলেন। এমন কোন রাজনৈতিক নেতা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন না যারা ছাত্র রাজনীতি না করে এবং তারা সবাই নির্বাচিত হয়ে আসবে। এটা একেবারেই এখন চলে গেছে, যার ফলে একটা বিশাল রকমের শূন্যতা, সেই শূন্যতাকে পূরণ করছে আপনার অপরাধ। আমি কথাগুলো এই জন্য বলছি যে আমার তো খুব অভিজ্ঞতা খুব বেশি, যেহেতু রাজনৈতিক দলের কাজ করছি দীর্ঘকাল ধরে। আমাদের এই তরুণ প্রজন্ম, তরুণরা, যুবকেরা যদি সামনে এগিয়ে এসে নেতৃত্ব গ্রহণ না করে তাহলে জাতির ভবিষ্যৎ অবস্থা। কিন্তু কারা নেতৃত্ব নেবে? সেই নেতৃত্ব নেওয়ার মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে এবং তাকে সবকিছুই জানতে হবে। পড়াশোনা না করার ফলে সেই জায়গাগুলো একেবারেই শেষ হয়ে যাচ্ছে। আমি এই কারণে তাদেরকে আরো বেশি করে ধন্যবাদ জানাই যে তারা এই কাজটা করার চেষ্টা করেছে আন্তরিকভাবে। বলতে কিছু আছে, তারা সবাই ছাত্র, তাদের পক্ষে এই ফান্ড জোগাড় করা, টাকা জোগাড় করা খুব কঠিন ব্যাপার। এর মধ্যে যেটা করেছে ওয়েবসাইট, এই বই, আমি তাদের আন্তরিকভাবে আবারও জিয়া রহমানের কথা আমাদের বক্তারা বলেছেন, সবসময় বলা হচ্ছে। এই বইটিতে আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা জিয়া রহমানের কথাগুলোই তারা তুলে নিয়ে এসছে বলছে, বেশিরভাগ অন্য কারো কথা এখানে নেই। জিয়া রহমান কখন কি বক্তৃতা দিয়েছেন, কোথায় কি বলেছেন, এমনকি মুক্তিযুদ্ধ সম্পর্কে তার যে নিজস্ব কথা বলা সেটাও আছে। পৃথিবীর বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের সঙ্গে তিনি টেলিফোনে কনভারসেশন করেছেন, সেটাও এর মধ্যে আছে। আমি এই জন্য এটাকে একটা কয়েকটা বই, যে কয়েকটা বই রাখা হয়েছে তার মধ্যে একটা বলে আমি মনে করছি। অনেক কথা বলে শেষ করা যাবে না, ক্ষণজল মহাপুরুষ। দুর্ভাগ্য আমাদের আমরা তাকে বেশি দিন ধরে রাখতে পারিনি। একটি মানুষ যিনি রাজনীতির সঙ্গে জড়িতই ছিলেন না, সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে তিনি সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেন। এই জাতিকে তিনি যুদ্ধের আহ্বান জানিয়ে জাতিকে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিলেন, একটা স্বাধীন দেশ পেলাম। যে যাই বলুক, আওয়ামী লীগের লোকেরা যত কথাই বলুক, এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ এই দেশের মানুষেরা সবাই শুনেছে, যারা যুদ্ধ করেছে তারা শুনেছে, যারা যুদ্ধ করেনি তারাও শুনেছে। জিয়া রহমান প্রথম ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। ওনার এই লেখাটার মধ্যে আপনারা অনেকগুলো কথা আছে, আমি সব কথা বলা যাবে না, এখন সময় নেই। এটা পড়বেন, ছোট বই আছে, বাবুজুলার বইটা খুবই রিসার্চ করা, খুব মোটা বই। এটা অনেকে পড়তে ধৈর্য থাকবে না। এই বইটা ছোট্ট বই আছে, 96 পৃষ্ঠার বই, এবং আমরা যে পড়তে কারো অসুবিধা হওয়ার কথা। এটা পড়লেই বুঝবেন যে জিয়া রহমান কি ভাবতেন, কি চিন্তা করতেন, কি কি কাজ তিনি করেছেন। আমি সবটা পড়তে পারিনি, চোখ বুলিয়ে বুলিয়ে যতটুকু দেখেছি। এখানে উনি যে কথাটা এখনই আমাদের উপস্থাপক যেটা বললো যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস, কখন বলেছেন? তার আগের কথাবার্তাগুলো বাদ দিয়ে দিয়েছে। তিনি বলেছেন যে যে সমস্ত রাজনীতিবিদরা রাজনীতিকে পুঁজি করে খায়, যারা রাজনীতিকে নিজের জন্য স্বার্থে ব্যবহার করে নিজে বিলাসবহুল জীবন যাপন করে, তাদের জন্য আমি রাজনীতিকে ডিফিকাল্ট করে দেবো। দিয়েছিলেন তাই সারা বাংলাদেশ হেঁটে হেঁটে চষে বেরিয়েছেন, খাল কেটেছেন, কৃষকদের সঙ্গে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছেন। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, এটা বলার প্রয়োজন। তখনকার উপপ্রধানমন্ত্রী এস এ বারীর সাহেবের সঙ্গে আমি তার একান্ত সচিব হিসেবে কাজ করতাম। তো তখন জিয়া রহমান সাহেবকে খুব কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছে। এই দল, বাংলাদেশ জাতীয় দল গঠন করার প্রক্রিয়াও আমি খুব কাছে থেকে দেখেছি। দিনাজপুরে গিয়েছিলেন উনি একটা মিটিং এ, ওখান থেকে উনি বাই রোড যাচ্ছেন
সৈয়দপুরে যাবেন রংপুরে। তো আমরা মোটর কেন্দ্রের মধ্যে আছি, আমরাও আছি। কিছুদিন একটা ব্রিজ আছে বলে ভাতগা ব্রিজ, আপনার নাম শুনেছেন কিনা, অনেকে কিনা সোজার মধ্যে চালাচ্ছেন, ভুসির বন্দর। এই ব্রিজটা পার হওয়ার পরেই মোটর কেন্দ্র থেমে গেল। কি ব্যাপার? আমরা তো পেছনে প্রেসিডেন্ট সাহেব গাড়ি থেকে নেমে গেছেন, উনি কিন্তু এই ড্রাইভ করতে নিজেই। তার পাশে সাধারণত ওই জেলার ডিসি থাকতো, ওর কাছ থেকে তিনি নিরপেক্ষভাবে সব খবর টবর করে নিতেন। নেমে গেছেন, তারপরে গাড়ি থেকে নেমে গেলাম, কি আমরা তো দেখলাম উনি নেমে হেঁটে পাশে যে গ্রাম, সেই গ্রামের একটা বাসায় চলে গেছে। বাসায় গিয়ে ওখানে সামনে একজন বৃদ্ধ মহিলাকে পেয়েছেন, তো বললেন বা আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দেবেন আপনি। তো বেচারা প্রেসিডেন্ট ঢুকে পড়েছে, মানে জানেও না, কিন্তু একটা বিরাট লোক আসছে সেটা জানো, কারণ চতুর্দিকে এত গাড়ি ঘোড়া। তাড়াতাড়ি গিয়ে কাঁচের গ্লাসের মধ্যে পানি নিয়ে এসছে। পানি যখন নিয়ে এসছে, তারপর মা আপনি আমাকে শুধু পানি দিলেন। একদম যেটাকে অপ্রস্তুত হওয়া, বিব্রতকর পরিস্থিতি পড়েছেন। তখন উনি বলে আমি আপনাকে বিব্রত করার জন্য বলছি না, আমাদের দেশে রেওয়াজ আছে মেহমান আসলে ডাবের পানি দেয়, একটা কিছু খেতে দেয়। আপনি তো সেই ডাব গাছ যদি লাগাতেন তাহলে আপনি আমাকে ডাবের পানি দিতে পারতেন। আপনি যদি পেঁপে গাছ লাগাতেন তাহলে আপনি আমাকে পেঁপে দিতে পারতেন। যদি পেয়ারা গাছ লাগাতেন একটা পেয়ারা দিতে পারতেন। এই করে তিনি একটা শিক্ষা দিলেন, সবাইকে বোঝালেন গ্রামের লোকদেরকে, এটা করো তোমরা সবাই, এটা করলে তোমাদের উন্নতি হবে। মাইলের পর মাইল হেঁটেছেন, সঙ্গে আমাদের রাজনীতিবিদ নেতারা তার সঙ্গে হেঁটে কুলিয়ে উঠতে পারতেন, কারণ খুব দ্রুত চলতেন, তারা অনেক পিছনে পড়ে যেত। ড্রাইভও করতেন খুব জোরে, কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, এগুলো গল্প করলে বহু সময় লাগবে, আমি সেটা বলতে চাই না। আমি সেটা বলতে চাই যে উনি এই করে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। যে আমার কৃতিত্বটা কোন জায়গায়? ৭৫ সালের আগে জাতি হতাশ হয়ে পড়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা, আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন যা দেখছেন এখন, তখন তাই ছিল। গুলি করে মেরে ফেলা, সমস্ত পত্রিকা বন্ধ, রাজনৈতিক দল নিষিদ্ধ। সেই অবস্থা থেকে জিয়াউর রহমান এই জাতিকে একটা নতুন স্বপ্ন দেখালেন, না আমরা মরে যাইনি, হতাশ হওয়ার কিছু নাই, আমরা পারি, কিন্তু এবং তিনি ১৯৭১-৭৫ সালে যে পরিবর্তন হলো, সেই পরিবর্তন নেতৃত্ব দিয়ে তিনি কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেন। উনি কি নিজে কি লিখছেন, নিজে কি বলছেন সেটা শুনেন। ধর্মকে নিয়ে অনেক ব্যাখ্যা আছে, কথা আছে। বিএনপিকে এখন অনেকে আপনার মৌলবাদী রাষ্ট্র পার্টি বলতে চায়। তিনি বলছেন 1947 সালে ধর্মকে ভিত্তি করে মূলত পাকিস্তান হলো, তাদের সে নয়া কিসিমের উপনিবেশবাদ চলতে থাকলো এবং ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান টিকে থাকতে পারলো। তাই আমরা আবার পুরোনো দিনে ফিরে যেতে পারি না। We cannot go back to Pakistan. তাই এই যে জামাত, মুসলিম লীগ, আইডিয়াল, এরা যে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে, সেটা বাস্তবায়িত হতে পারে না। বাকশালীদের, কমিউনিস্টদের ইতিহাস ও আইডিয়াল জামাতের ইতিহাস শেষ হয়ে গেছে। They are backdated. তাদের উদ্ধার শেষ হয়ে গেছে, সেখানে আমরা ফিরে যেতে পারি না। প্লিজ এটা বুঝতে হবে। কত আগের কথা বলবেন যে এটা এখন অবসলিট, আমাদেরকে এখন নতুন জাতীয়তাবাদ, নতুন দর্শন, বাংলাদেশী দর্শন, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় স্বাধীনতা। বাংলাদেশী জাতীয়তাবাদে যে যা ধর্ম করবে, ধর্মীয় পূর্ণ স্বাধীনতা রয়েছে, কারণ এইসব স্বাধীনতা যাই হোক, এইসব স্বাধীনতা না থাকলে দেশকে আমরা স্বাধীন করতে পারি না, এটাই তিনি বলতে চেয়েছেন। বইটা পড়লেই দেখবেন কি অপূর্ব তার দৃষ্টি, প্রজ্ঞা, 100 বছর পরের চিন্তা। বিদেশিদের সঙ্গে কথা বলছেন, কিভাবে কথা বলছেন, কোন জায়গায় শক্ত মাটির উপর দাঁড়িয়ে কথা বলেন, এদের মধ্যে নত জানু হয়ে কথা বলেন। এই জিনিসগুলো জিয়াউর রহমানকে মারা হয়েছে কেন? কারণ জিয়াউর রহমান
জাতীয়তাবাদী নেতা হিসেবে অতি অল্প সময়ের মধ্যে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ফেলেছে এবং উন্নয়নের দিকে অত্যন্ত দ্রুততার সঙ্গে যাচ্ছিল। কৃষি, শিল্প, সংস্কৃতি সব ক্ষেত্রে কোথায় হাত দেননি জিয়াউর রহমান। বাংলাদেশের প্রতিটি জায়গায় যাবেন, দেখবেন সব উন্নয়নের মূলে জিয়াউর রহমানের এখনো তার অস্তিত্বটা আছে। এখনো সব জায়গায় পাবে না। এত অল্প সময়ের মধ্যে সমগ্র বাংলাদেশ ঘুরে ফেলা, এত অল্প সময়ের মধ্যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আধুনিক করার চেষ্টা করা। আপনারা অনেকেই জানেন না যে রহমান 50 নম্বর বাধ্যতামূলক করেছিলেন শিক্ষা, এসএসসি পাস করতে 50 নম্বর। কিসের জন্য? একটি নিরক্ষরকে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য। যে ছেলে একজন মানুষকে অন্তত নিরক্ষরকে অক্ষর দান করবে তার 25 নম্বর থাকবে এবং সেখান থেকে 50 নম্বর সেখান থেকে তাকে যোগ করা। এটা একটা বৈপ্লবিক কর্মসূচি ছিল। এই যে মেয়েদেরকে আজকে এত কথা বলছে, এই মেয়েদেরকে কে নিয়ে এসছে কর্মক্ষেত্রে, তার ক্ষমতায়নের ক্ষেত্রে? এখানে জাফরুল্লাহ ভাইরা আছেন, তারা জানেন যে কিভাবে সমাজের উন্নয়নের জন্য, সমাজকে একত্রিত করবার জন্য তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কাজ করার চেষ্টা করেন সবসময় পাশে। আজকে যে শাহরিয়ার কবির সাহেব অনেক কথা বলেন, বহু কথা। এই শাহরিয়ার কবির সাহেব জিয়াউর রহমানের সঙ্গে হেলিকপ্টারে করে ঘুরে বেড়াতেন। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু সাহেব জিয়াউর রহমানের সঙ্গে ঘুরে বেড়াতেন। তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন এই জিয়াউর রহমানকে তারা অস্বীকার করতে পারবেন? বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব। আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এত খারাপ সময়। এই সময়ে এখন আমাদেরকে জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে। জিয়াউর রহমানকে স্মরণ করে আমরা অনুসরণ করতে হবে। উনি যা চেয়েছেন, যা বলেছেন, যা বলতে চেয়েছেন, তাকে সামনে নিয়ে আমাদের এগোতে হবে। এই সরকার একেবারে একটা দুঃসহ অবস্থা তৈরি করেছে, সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এবং একটা একনায়কতন্ত্র চাপিয়ে দিয়েছে। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতেই হবে। এর থেকে বেরিয়ে না আসলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। আমি দীর্ঘ আলোচনা যেতে চাই না, শুধু এইটুকু বলতে চাই ছাত্রদেরকে, যেটা এখানে অনেকেই বলেছেন যে যা কিছু মহান বিপ্লব সবকিছু কিন্তু এই তরুণদের দ্বারা হয়েছে। তরুণ যুবক তাদের মধ্য দিয়ে হয়েছে। একজন বিখ্যাত মনীষীর একটা কথা আছে, put the old head on the young shoulder। যারা যুবক তাদের কাঁধের মধ্যে বৃদ্ধদের মস্তিষ্কটাকে নাও, তাহলে সাকসেসফুল হওয়া যাবে। আমরা ধারণা দেব, আমরা কথা বিভিন্ন আলোচনা করে পথ দেখাবো, কিন্তু যাদেরকে ঘটনা ঘটাতে হবে, যাদেরকে বাস্তবায়িত করতে হবে, তারা হচ্ছে তরুণ এবং যুবকেরা। আজকে এই সরকার বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করে ফেলেছে। আমার খুব দুঃখ হয় যখন দেখি প্রধানমন্ত্রী ভারত থেকে ফিরে আসলেন, আমরা তাকে ধন্যবাদ জানাতে পারলাম না, কারণ তিনি আমাদের জন্য কিছু আনলেন না, দিয়ে আসলেন। আমরা যে মিডিয়াম যে পানি, তিস্তা নদীর পানি, সেটাও পেলাম না। আশ্বাস দিলেন আমার কয়েকজন, যেটা খুব শিগগির হবে। মমতা কালকে শেষ করে দিয়েছেন, প্রশ্নই উঠতে পারে না আমার তিস্তায় কোনো পানি নেই, আমার পানি দেওয়ার কোনো কারণ নেই। আবার বাঁধ তুলে ফেলতে বলছে। গঙ্গা ব্যারেজে যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব নাকচ করে দিয়ে আবার নতুন করে নো ম্যানস ল্যান্ডের মধ্যে, অর্থাৎ ওখানে তারাও শেয়ার করবে। আমরা এই জায়গায় করার কথা বলছি না, আরো 50 বছর, 50 years। আমার পাওনাটা কোথায়? আর আমি পাওনার কথা বললেই আমি ভারত বিরোধী হয়ে গেলাম। আমি কখনোই ভারত বিরোধী নই, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নেই। আমার অধিকার যারা যদি হরণ করে না হয়, আমার নেতৃত্ব যদি সে অধিকার রক্ষা করতে না পারে, তার সমালোচনা আমি অবশ্যই করব। যারা আজকে সরকারে আছেন তাদের দায়িত্ব হচ্ছে যে আমার স্বার্থ রক্ষা করা, তারা সেই স্বার্থ রক্ষা করতে পারেননি। এই সরকার ব্যর্থ হয়েছে আমাদের বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে। আজকে হাওরের পানি ঢল নেমে আসছে, কোথেকে আসছে? উজান থেকে আসছে। সেখানে কোনো বাঁধ দেওয়ার ব্যবস্থা নেই, কোনো প্রকল্প নেই আমাদের এদিকে। তারা বাঁধ দিয়ে যখন বেশি বৃষ্টি হয় ছেড়ে দেয়, আমরা সব ডুবে যাই, তলিয়ে যাই। এটা তো হতে পারে না। আন্তর্জাতিক আইন আছে এই অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে, সেটা আমরা চাই যে অবিলম্বে তার উপরে চুক্তি হোক। এটার জন্য প্রয়োজনে জাতিসংঘে যাক সরকার, যাতে করে আমরা আমাদের ন্যায্য হিস্সাটা পাই। আমরা গণতন্ত্র চাই, আমরা নির্বাচনের মাধ্যমেই আমরা
সরকারের পরিবর্তন চাই, অন্য কোনো ভাবে না। কিন্তু সেই নির্বাচন করার জন্য তো ক্ষেত্র তৈরি করতে হবে। সেই নির্বাচন করার জন্য আমার একটা জায়গা দিতে হবে। আমাকে কথাই বলতে দেওয়া হবে না, আমার জনসভা করার জন্য অনুমতি দেওয়া হবে না, র্যালি করার জন্য অনুমতি দেওয়া হবে না। কোথাও একটা সভা করতে গেলে বলবে নাশকতার পরিকল্পনা করছিল। সত্য কথা, আমাদের ছেলেরা একটু ভুক্তভোগী তো, অসংখ্য ছেলেকে ধরে নিয়ে যায় নাশকতা। আজকেই আপনার গতকাল গাইবান্ধায় 25 জনকে আপনি দিয়েছে, কনভিকশন দিয়েছে, সাজা দিয়েছে। অপরাধ হচ্ছে যে আন্দোলনের সময় অনেক কিছু হতে পারে, এবং ওই কেসগুলোতে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সাক্ষী যাদেরকে মেনেছিল, সেই সাক্ষীরা একজনও বলেনি যে তাদেরকে দেখেছে বা তারা ছিল, একজন না। মজার ব্যাপার হচ্ছে সেইটা, যখন আপনার সাজা দিয়ে দিল, যখন বিচারককে জিজ্ঞেস করাতে আপনি তো সব শুনলেন, জানলেন, কিভাবে সাজা দিলেন? আমার কিছু করার নেই, আমার হাত পা বাঁধা। জুডিশিয়ারি হাত পা যদি বেঁধে দেন, আমাদের সাংবাদিক ভাইদের হাত পা যদি বেঁধে দেন, তাহলে দেশের মানুষ যাবে কোথায়? বিএনপির কথা বাদ দিন, সাধারণ মানুষের কোন নিরাপত্তাটা আছে? জীবনের কোন নিরাপত্তাটা আছে? আজকে একজন মানুষ একজনকে খুন করছে, তার কোনো বিচার পায় না, কোনো বিচার পায় না, কারণ ওটা এখন তাদের আইন শৃঙ্খলা কমিটির প্রায়োরিটি না। সেটা তার প্রায়োরিটি হচ্ছে বিরোধী দলকে নির্মূল করা, প্রায়োরিটি, এন্ড দ্যাটস দেয়ার ডুইং। আমি বক্তব্য দেব না, বাড়াবো না, শুধু আপনাদেরকে বলি, আমরা অবশ্যই নির্বাচন চাই। সেই নির্বাচন হতে হবে অবশ্যই একটি নিরপেক্ষ সহায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়। আমাদের জনগণকে আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, লেখার অধিকার ফিরিয়ে দিতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে পুরোপুরি ভাবে। কেন ব্যান করেছেন আমার দেশ পত্রিকা? কেন মাহমুদুর রহমানকে দীর্ঘকাল বন্ধ করে রাখেন? কেন শফিক রহমানকে দীর্ঘকাল বন্ধ করে রাখেন? কেন মাহমুদুর রহমান মান্নাকে আপনার দীর্ঘদিন বন্ধ করে রাখলেন? কারণ থাকতে পারে। ইকবাল হাসান মাহমুদ চুকুকে আবারও জেলে নিয়েছেন। কেন? মিথ্যা মামলা দিয়ে তাকে আবার জেলে নিয়েছেন। জেলে পুরে কতদিন রাখবেন? জেলে পুরে বেশি দিন রাখা যাবে না, হত্যা করেও কাজ হবে না। এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য অবশ্যই অতীতে যেভাবে সোচ্চার হয়েছে, আন্দোলন করেছে, ছিনিয়ে নিয়েছে অধিকার, এখনো মানুষ তার অধিকার ছিনিয়ে আনবে। সবশেষে ধন্যবাদ দিচ্ছি আমাদের এই তরুণদেরকে, যারা অত্যন্ত সাহসী একটা কাজ করেছে, মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান গবেষণা পরিষদ করেছে। আমাদের দিক থেকে, দলের দিক থেকে, আমার তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা তারা পাবে, এই আশা নিয়ে।